স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর কারণ ক্যান্সার। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম ৩০শে মার্চ ১৮৯৯, ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক। তার জন্ম উত্তরপ্রদেশের জৌনপুর শহরে। আদি নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যস্থিত উত্তর কলকাতার বরানগর কুঠিঘাট অঞ্চলে। তার রচিত প্রথম সাহিত্য প্রকাশিত হয় তার মাত্র ২০ বছর বয়সে, যখন তিনি কলকাতায় বিদ্যাসাগর কলেজে আইন নিয়ে পড়াশোনা করছিলেন। পড়াশোনার সাথেই তিনি সাহিত্য চর্চাও করে গেছেন। তার সুনিষ্ঠ গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী আত্মপ্রকাশ করে ১৯৩২ সালে। আজকে ওনার লেখা সবুজ চশমা আমরা নিয়েছি শরদিন্দু গল্প সমগ্র থেকে। গল্প পাঠে রণধৃত্য, বড়দার চরিত্রে আমি দেবদাস ভূঁইয়া। বিশেষ দেরি না করে শুরু করছি আমাদের আজকের নিবেদন সবুজ চশমা। বড়দা বলল, আমিও একদিন তোমাদের মতো নাস্তিক ছিলাম। আমরা সকলে উৎসুকভাবে নিরুত্তর রইলাম, কারণ এমন ভূমিকার উদ্দেশ্য আমাদের অজ্ঞাত ছিল না। কেবল অমূল্য মুখ বিকৃত করে হাসল। বড়দা টেবিলের ওপর থেকে পা নামিয়ে বলল, কিন্তু একবার এমন একটা ব্যাপার ঘটল যে তারপর থেকে প্রেতজনিতে অবিশ্বাস করা একেবারে অসম্ভব হয়ে যায়। অনেকদিন আগেকার কথা, প্রায় ১০ বছর হলো। সেই রকম ভয়ঙ্কর অভিজ্ঞতা জীবনে কখনো হয়নি। রেলে কাটা পড়তে পড়তে বেঁচে গিয়েছিলাম। অমূল্য এক রাশ ক্ষোভ নিয়ে কপালে করাঘাত করতে করতে বলল, আমাদের ভাগ্যই মন্দ, কাকে যে দোষ দেব? কাউকে দোষ দিতে হবে না। বড়দা, তুমি আরম্ভ করে দাও। বড়দা শত্রু মিত্র সকলকে সমান অগ্রাহ্য করে অবিচলিতভাবে একটা চুরোট ধরালো, তারপর আরম্ভ করলো। কিউল জাংশনের মতো অমন লক্ষ্মী ছাড়া জাংশন বোধহয় পৃথিবীতে আর নেই। লুপ লাইন থেকে যেদিকে যেতে চাও, কিউলে অন্তত ৩টি ঘন্টা বিশ্রাম করতে হবে। সেবার বিয়ে পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম এলাহাবাদে। সন্ধ্যের সময় মুঙ্গের থেকে বেরিয়ে রাত্রি ৮টা নাগাদ কিউল পৌঁছানো গেল। সেখানে পশ্চিমে ট্রেন আসবে রাত্রি ১১টায়, সুতরাং অফুরন্ত অবকাশ। আমার সঙ্গে কেবল একটা সুটকেস ছিল, সেটা কুলির জিম্মা করে দিয়ে লম্বা কাকড় ঢাকা প্ল্যাটফর্মের ওপর পায়চারি করতে লাগলাম। ক্রমে ট্রেন বেরিয়ে গিয়ে স্টেশনটা একেবারে খালি হয়ে গেল। ঘণ্টা তিনেকের মধ্যে আর কোনো গাড়ি নেই, কিন্তু একলা শূন্য প্ল্যাটফর্মে কাহা তাক পায়চারি করা যায়। ঘণ্টাখানেক ঘুরে বেড়াবার পর দেখলাম কেউ কোথাও নেই। স্টেশন স্টাফও বোধহয় এই অবসরে একটু নিদ্রা করে নিচ্ছে। গ্যাসের বড় বড় ল্যাম্পগুলো জনহীন প্ল্যাটফর্মে বেকারে আলো বিকীর্ণ করছে। আমিও এদিক ওদিক চেয়ে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে ঢুকে গেলাম। ভাবলাম নিরিবিলি একটু ঘুমিয়ে নেওয়া যাক। হ্যাঁ, টিকিট ইন্টার ক্লাসেরই ছিল। ওয়েটিং রুমের মাঝখানে একটা বড় গোছের গোল টেবিল, তার উপর কেরোসিনের ল্যাম্প ঘোলাটেভাবে জ্বলছে। টেবিলের চারপাশে ১০-১২খানা চেয়ার আরাম কেদারাও আছে। একটি চেয়ারে বসে একজন ভদ্রলোক ঝিমুচ্ছিলেন। একটা চামড়ার হ্যান্ডব্যাগ তার সামনে টেবিলের উপর রাখা ছিল। আমি ঢুকতেই তিনি চমকে উঠে তাড়াতাড়ি ব্যাগটা নিজের কাছে টেনে নিলেন। আর কেউ যে ওয়েটিং রুমে আছে তা প্রত্যাশা করিনি। যাই হোক, অনধিকার প্রবেশের সংকোচ দমন করে একটা চেয়ার টেনে উঠলাম। ভদ্রলোক মিটমিট করে আমার দিকে তাকাতে লাগলেন। বয়স্ক, মুখে দাঁড়িয়ে আছে, অষ্টাগরের তৈরি ঝলমলে কোট প্যান্টালুন পরা, কিন্তু তবু বাঙালি বলে সন্দেহ হলো। আমি একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম, মশায়ের কোন দিকে যাওয়া হচ্ছে? ভদ্রলোকটি ব্যাগটা তুলে নিজের কোলের উপর রাখলেন। এমন সন্দিগ্ধ চোখে আমার দিকে চাইতে লাগলেন যেন তার এই ব্যাগটা চুরি করবার জন্যই আমি যেন ঢুকেছি। তারপর অতি সতর্কভাবে বললেন, আমি বিলেত যাচ্ছি। কিছুক্ষণ অবাক চেয়ে থেকে বললাম, হ্যাঁ? তিনি আবার বললেন, বিলেত যাচ্ছি। আপনি? লজ্জিত হবে বললাম, আমি কাছে এলাহাবাদ যাচ্ছি। এলাহাবাদ? এলাহাবাদে কি করেন? কিছু করি না, মামার বাড়ি বেড়াতে যাচ্ছি। আপনি কি কখনো সেখানে ছিলেন? তার সতর্ক সাবধান ভাবটা অনেকটা কেটে গেল।
তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, সেখানে আমি লিটল কলেজে ফিজিক্সের প্রফেসর ছিলাম। আমার নাম বিরাজমোহন সেন। বিরাজমোহন সেন নামটা খুব পরিচিত। আমার মামাদের মুখে তার অনেক গল্পই শুনেছি। মামারা তার কাছে পড়েছিলেন। বিরাজবাবু একজন নামজাদা প্রফেসর ছিলেন, কিন্তু হঠাৎ মাথা খারাপ হয়ে যাওয়ায় তাকে অধ্যাপনার কাজ থেকে অবসর নিতে হয়। আমি সচকিত হয়ে উঠলাম। তারপর খুব ভালো করে তাকে পর্যবেক্ষণ করলাম, কিন্তু তার চেহারায় মাথা খারাপের কোনো লক্ষণই দেখতে পেলাম না। প্রকাণ্ড কপালখানা বুদ্ধি এবং পাণ্ডিত্যেরই পরিচয় দিচ্ছে। উঁচু বাঁকা নাক, চোখের দৃষ্টিতে এমন কিছুই নেই যা পাগলামি বলে মনে করা যেতে পারে। আমি বললাম, আমি আপনার নাম শুনেছি, আমার মামারা আপনার ছাত্র। তাই নাকি? কি নাম তাদের বলো তো? আমি নাম বলতে তিনি লাফিয়ে উঠলেন। শৈল, নীরজ, বিলক্ষণ, তাদের খুব চিনি। ও, তুমি তাদের ভাগ্নে? বেশ বেশ, বড় খুশি হলো। বলে তিনি ব্যাগটা আবার টেবিলের উপর রেখে দিলেন। আমার বড় হাসি পেল। জিজ্ঞাসা করলাম, আপনার ওই ব্যাগটিতে কোনো মূল্যবান জিনিস আছে না? তিনি একটু চুপ করে থেকে বললেন, মূল্যবান? হ্যাঁ, তা বলতে পারো। এমন মূল্যবান জিনিস পৃথিবীতে আর নেই। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, কি জিনিস? তিনি আস্তে আস্তে বললেন, একটা চশমা। বিলেতে নিয়ে যাচ্ছি স্যার অলিভার লজকে দেখাবো বলে। আরও আশ্চর্য হয়ে গেলাম। বললাম, চশমা? স্যার অলিভার লজকে দেখাবেন? কিসের চশমা? তিনি উত্তর দিতে গিয়ে থেমে গেলেন, মাথা নিচু করে বসে রইলেন। তারপর হঠাৎ মুখ তুলে জিজ্ঞেস করলেন, তুমি ভূত বিশ্বাস করো? ভূত? হ্যাঁ, প্রেত জনি। মনে হলো মাথা খারাপের কথাটা হয়তো নেহাত মিথ্যে নয়, নইলে আপাত দৃষ্টিতে এমন একজন বিজ্ঞ লোক আবল তাবল কথা কয় কেন? বললাম, যা চোখে দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। তিনি একটু হাসলেন। যা চোখে দেখা যায় না তাই যদি অবিশ্বাস করো, তাহলে তো পৃথিবীর অধিকাংশ জিনিসই অবিশ্বাস করতে হয়। এক বিন্দু জলে লক্ষ কোটি বীজাণু আছে, সে কি চোখে দেখা যায়? মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। এক্স রে দিয়ে জ্যান্ত মানুষের শরীরের গোটা কঙ্কালটা দেখা যায়। সাদা চোখে কি দেখতে পাও? আমি বললাম, তা পারি না বটে, কিন্তু ভূত যে মাইক্রোস্কোপ কিংবা এক্স রে দিয়েও দেখা যায় না। তিনি আবার হাসলেন, গৌর রহস্যময় হাসি। তারপর বললেন, তা বটে, কিন্তু সাদা চোখেও যে অনেকে দেখেছে। তারা হয় ভ্রান্ত, নয় ঠগ। তিনি গম্ভীর হয়ে বললেন, পৃথিবীতে সকলকে ভ্রান্ত কিংবা ঠগের পর্যায়ে ফেলা যায় না। খাঁটি লোকও আছে। শিশির ঘোষ জোচ্চোর ছিলেন না, নির্বোধও ছিলেন না। কিন্তু তোমার এখন বয়স কম, নাস্তিকতায় তোমার বয়সের ধর্ম। আমিও তোমার মতোই অবিশ্বাসী ছিলাম। বেশি দিন নয়, এই 2 বছর আগে পর্যন্ত আমি প্রেতজনী সম্বন্ধে ঘোর নাস্তিক ছিলাম। তারপর হঠাৎ একদিন সব ওলট পালট হয়ে গেল। যে অপূর্ব জিনিস না জেনে আবিষ্কার করে ফেললুম, তাতে জীবনের ধারাটাই বদলে গেল। তা কি আবিষ্কার করলেন? তিনি কিছুক্ষণ স্থির হয়ে থেকে বললেন, একটা চশমা, বাইনোকুলারের লেন্সও বলতে পারো। আমি উত্তেজিত হয়ে বললাম, সেই চশমাই কি আপনার ব্যাগে রয়েছে? হ্যাঁ। এই চশমাই স্যার অলিভার লজকে দেখাতে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। কি ব্যাপার? আরে আমাকে সব বলুন, আমার ভারী কৌতূহল হচ্ছে। তিনি বললেন, লোকের কাছে বলে যেরকম হাস্যাস্পদ আর
ক্ষতিগ্রস্ত হয়েছি তাতে আর কাউকে বলতে ইচ্ছে করে না। যাই হোক, তুমি যখন আগ্রহ প্রকাশ করছো তখন শোনো। আমি বিজ্ঞানের অধ্যাপক। বিজ্ঞানের রাজ্যে বাতিক, খেয়াল, কল্পনার স্থান নেই। সেখানে নিরস নিষ্ঠুর সত্যের কারবার। সুতরাং ভূত প্রেত সম্বন্ধে আমার মনে যে একটা মজ্জাগত বিরুদ্ধতা থাকবে তা সহজেই অনুমান করতে পারবে। ভেবে দেখো, নিঃসংশয়ে ভূত প্রেত বিশ্বাস করা যেতে পারে এমন জোরালো প্রমাণ আজ পর্যন্ত কিছু পাওয়া গেছে কি? সবই ধোঁয়া ধোঁয়া, অনিশ্চিত। বৈজ্ঞানিক কেউ কেউ স্বীকার করেছেন বটে, কিন্তু কিন্তু বিজ্ঞান স্বীকার করেন। বিজ্ঞান চায় নিরেট স্থূল সত্য, আব ছয়া অস্পষ্ট কিছু সে চায় না। তাই শিক্ষার গুণে আমিও চিরদিন ভূত প্রেতকে ঠাট্টাই করে এসেছি। কোনান ডয়েল, স্যার অলিভার লজ এদের ভ্রান্ত খেয়ালি মনে করেছি। কখনো ভাবিনি যে আমি একদিন অন্যকে বিশ্বাস করাবার জন্য ছুটোছুটি করে বেড়াবো, আর আর তারা আমাকে পাগল মনে করে আমার কথা হেসে উড়িয়ে দেবে। এইটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে নিষ্ঠুর পরিহাস। বছর 2 আগে কলেজের ল্যাবরেটরিতে আমি দূরবীনের লেন্স নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম। একটা বড় সবুজ রঙের ক্রিস্টাল একদিন কুড়িয়ে পেয়েছিল। সেইটে, কিন্তু তুমি বোধহয় আর্ট স্টুডেন্ট, সব কথা বুঝবে না। মোটামুটি বলে রাখি, একটা অদ্ভুত ফিকে সবুজ রঙের ক্রিস্টাল হাতে এসে পড়েছিল। তাই থেকে নিজের হাতে কতকগুলো লেন্স তৈরি করেছিল। যন্ত্রের সাহায্য না নিয়ে হাতে করে ঘষে ঘষে লেন্স তৈরি করা সহজ নয়, বিস্তর সময় লাগে। তাছাড়া সব সময় নির্ভুল হয় না, বাঁকাচোরা থেকে যায়। কিন্তু কিন্তু আমার খেয়াল হয়েছিল, তাই নিজের হাতেই তৈরি করছিল। একদিন দুপুরবেলা, তখনও লেন্স সম্পূর্ণ তৈরি হয়নি, কেমন হচ্ছে দেখবার জন্যে আমি সেগুলোকে ফ্রেমের উপর বসিয়ে চোখে পড়লুম। চশমার দোকানে চোখ পরীক্ষা করবার সময় যেরকম ফ্রেম চোখে পরিয়ে দিয়ে তাতে বিভিন্ন শক্তির কাঁচ বসিয়ে বসিয়ে পরখ করে, দেখেছে বোধহয়। দুপুরবেলা ল্যাবরেটরিতে কেউ ছিল না। আমি দৌড় বন্ধ করে একা কাজ করছিল। কিন্তু চশমা চোখে দিয়ে মুখ তুলেই দেখল একজন লোক ঠিক ঠিক আমার সামনের চেয়ারে বসে এক দৃষ্টে আমার পানে তাকিয়ে রয়েছে। লোকটা সাহেব, টকটকে গোলাপি রং, মুখে ছুচলো দাড়ি, তার অদ্ভুত বেশভূষা মধ্যযুগে ইউরোপীয়রা যেরকম মখমলের জরিদার পোশাক পরত সেই রকম। আমি ভ্যাবাচাকা খেয়ে তাড়াতাড়ি চশমা খুলে ফেললুম। দেখলুম কেউ কোথাও নেই, চেয়ার খালি। খানিকক্ষণ কিছুই বুঝতে পারলুম না। তারপর আবার চশমা পরে দেখলুম লোকটা বন্ধ দরজার ভেতর দিয়ে চলে গেল। বিরাজবাবু চুপ করলেন। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর? বিরাজবাবু বললেন, এমনই অভাবনীয় এই ঘটনা যে ব্যাপারটা ভালো করে
হজম করতেই কয়েকদিন কেটে গেল। শেষে বুঝলুম ভুল নয়, সত্যি অজ্ঞাতসারে একটা অপূর্ব জিনিস আবিষ্কার করে ফেলেছি, যার সাহায্যে সূক্ষ্ম দেহ প্রত্যক্ষ করা যায়। এই জিনিস নিয়ে কি করব প্রথমটা ভেবেই পেলুম না। শেষে ঠিক করলুম আমাদের প্রিন্সিপাল সাহেবকে বলবো। তাঁর কাছে গেলুম, একটু উত্তেজিতভাবেই আমার আবিষ্কারের কথা বললুম। তিনি আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, সেন, আপনার শরীরটা খারাপ হয়েছে, আপনি কিছুদিন ছুটি নিয়ে বিশ্রাম করুন। নিরাশ হয়ে তার কাছ থেকে ফিরে এলো। তারপর প্রফেসরদের মধ্যে আমার অন্তরঙ্গ যারা ছিলেন তাদের বলল, তারাও আমাকে ছুটি নিয়ে বিশ্রাম করবার উপদেশ দিলেন। আশ্চর্য, আশ্চর্য আমাদের দেশের লোকের মনোভাব। কেউ কেউ একবার জিনিসটা দেখতে চাইলেন না, কেউ কেউ একবার জিনিসটা দেখতে চাইলেন না, একবার বললেন না, দেখি আপনার কথা সত্যি কি মিথ্যে। মরিয়া হয়ে আমি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে এক দরখাস্ত করলুম। তাকে সব কথা জানিয়ে লিখলুম যে তিনি যদি ইচ্ছে করেন আমি সর্বসমক্ষে ডেমনস্ট্রেট করে দেখাতে রাজি আছি। সপ্তাহখানেক পরে আমার চিঠির জবাব এলো। ইতিমধ্যে বোধহয় আমার পাগলামির কানাঘুষো চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ভাইস চ্যান্সেলর সাহেব বিনীতভাবে আমাকে জানিয়েছেন যে আমি যদি কাজ থেকে অবসর গ্রহণ করবার দরখাস্ত করি তাহলে তৎক্ষণাৎ আমার দরখাস্ত মঞ্জুর হবে। রাগের মাথায় কাজ ছেড়ে দিল। তারপর সারা ভারতবর্ষে যত অভিজ্ঞ সুধী আছেন সকলের দৌড়ে দৌড়ে চশমা নিয়ে ঘুরে বেরিয়েছি। এমন সব লোকের কাছে গিয়েছি যাদের পৃথিবী জোড়া নাম, কিন্তু সকলের কাছেই এক উত্তর পেয়েছি। কেউ হেসেছেন, কেউ তাড়িয়ে দিয়েছেন, কেউ বলেছেন সময় নেই। কিন্তু আমার কথাটা সত্যি কি মিথ্যে তা যাচাই করে দেখবার কৌতূহল কারুর হলো না। যখন দেখলুম এদেশে এই মহামূল্য আবিষ্কারের মর্ম কেউ বুঝবে না, তখন স্থির করলুম বিলেত যাব। সেখানে অন্তত একজন লোক আছেন যিনি প্রকৃত তত্ত্বান্বেষী, যিনি আমার কথা না শুনে আমাকে ফিরিয়ে দেবেন না। ইতিমধ্যে এক অদ্ভুত ব্যাপার ঘটতে আরম্ভ করেছিল। বললে বিশ্বাস করবে না, চশমার ওপর নানা রকম অলৌকিক উৎপাত হতে শুরু করেছিল। প্রেত লোকের যবনিকা মানুষের চোখ থেকে সরে যায়, এটা বোধহয় তাদের অভিপ্রেত নয়। তাই তাই রোজ চশমাটার ওপর নতুন নতুন দুর্ঘটনা ঘটতে লাগল। কখনো অকারণে হাত থেকে পড়ে যায়, কখনো ট্রেনে ব্যাগ শুদ্ধ হারিয়ে যায়, কখনো চোরে চুরি করতে আসে, এই ধরনের ব্যাপার। যখনই চশমা চোখে দিই দেখি ওরা আমাকে ভয় দেখাচ্ছে, চশমাটা ভেঙে ফেলবার ইঙ্গিত করছে। একবার একটা অদৃশ্য হাত আমার চুল ধরে এমন নাড়া দিলে যে চশমাটা চোখ থেকে ছিটকে মেঝে পড়ল। ভাগ্যে কার্পেট ছিল, নইলে সেই দিনই ওটা যেত। যাই হোক,
অনেক কষ্টে অনেক যত্নে এখনো পর্যন্ত তাকে অটুট রেখেছি। জানি না শেষ পর্যন্ত স্যার অলিভার লজের কাছে নিয়ে যেতে পারবো কিনা। এ হচ্ছে যাকে বলে একটা ফ্রিক। এর অবিকল নকল কখনো তৈরি হবে না। ভদ্রলোকের অত্যাশ্চর্য কথাগুলো আমার বদ্ধমূল অবিশ্বাসের গোড়ায় যেন প্রবল নাড়া দিয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই চশমা কি যে কেউ চোখে দিলেই ভূত দেখতে পাবে? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। যদিও সে পরীক্ষা করবার সুযোগ আজ পর্যন্ত পাইনি। আমি নিজে যতবার পড়েছি ততবারই দেখেছি। আমি আর কৌতূহল দমন করতে না পেরে বললাম, তাহলে একবার আমাকে দেখাতে পারবেন? নিশ্চয়ই পারি। তিনি সানন্দে ব্যাগটা নিজের দিকে টেনে নিয়ে বললেন, দেখাবার জন্যে আমি ছটফট করে বেড়াচ্ছি, কিন্তু আমার দুর্ভাগ্য কেউ দেখছে না। ব্যাগ খুলে তিনি সযত্নে একটি তুলোয় মোড়া চামড়ার কেস বার করলেন। তারপর অতি সন্তর্পণে কেসটি খুললেন। কেসের মধ্যে একটি মজবুত গোছের চশমা। ঠিক চশমা নয়, আজকালকার এরকম বাইনোকুলার চশমা বেরিয়েছে না, অনেকটা সেই রকম দেখতে। সামনে কতগুলো সবুজ কাঁচ লাগানো, তার আশেপাশে পেতলের স্ক্রু। বিরাজবাবু উঠে এসে সাবধানে আমার নাকের ওপর চশমাটা পুষিয়ে দিলেন। প্রথমে কিছুই বুঝতে পেলাম না, কেবল সব সবুজ ধোঁয়া। বিরাজবাবু স্ক্রু ঘোরাতে ঘোরাতে কম্পিত স্বরে বললেন, কিছু দেখতে পাচ্ছ এবার? ক্রমশ চোখের দৃষ্টি পরিষ্কার হতে লাগলো। মনে হলো যেন ধোঁয়া আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। তারপর বায়োস্কোপের ছবির মতো স্পষ্ট জিনিস দেখতে পেলাম। ঘরে কেরোসিনের যে ল্যাম্পটা জ্বলছিল তাতে সামান্য আলো হচ্ছিল, কিন্তু চশমার ভেতর দিয়ে দেখলাম এই আলোর ঢের বেশি, উজ্জ্বল অথচ মোলায়েম। সেই রকম অলৌকিক আলো কখনো দেখিনি। কোথা থেকে আসছে সেটাও যেন বোঝা যায় না, অথচ সর্বত্র সমানভাবে পড়েছে, কোথাও ছায়া নেই। আশ্চর্য আলো। এইটাই বোধ হয় প্রেতলোকের দীপ্তি। কিন্তু আলোর কথা থাক, সেই আলোতে যা দেখলাম তা ভয়াবহ কিছু না হলেও হৃৎপিণ্ডটা একবার দিগবাজি খেয়ে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল। দেখলাম টেবিল ঘিরে প্রত্যেক চেয়ারে একটি করে লোক বসে আছে, তাদের পেছনে মাথার পর মাথা। ঘরের মধ্যে তিল ফেলবারও জায়গা নেই। আর আর সবাই তীব্র নির্নিমেষ চোখে আমার পানে তাকিয়ে রয়েছেন। বিরাজবাবু জিজ্ঞাসা করলেন, দেখতে পাচ্ছ? গলা দিয়ে আওয়াজ বেরোলো না, তাই উত্তর দেওয়া হলো না। ডান দিকে মাথা ফিরিয়ে দেখি আমার গা ঘেঁষে একটি প্রেত দাঁড়িয়ে মুখের দিকে কটমট করে তাকিয়ে আছেন। বাঁ দিকে তাকিয়ে দেখি একই ব্যাপার। আমার মাথার চুলগুলো সজারুর কাটার মতো খাড়া হয়ে উঠল। হৃৎপিণ্ডটা আবার সচল হয়ে গলার কাছে এসে ধরাস ধরাস করতে লাগলো। এদের যে কত রকম চেহারা তা বর্ণনা করা যায় না। সাহেব আছেন, চীনাম্যান আছেন, ভারতীয় লোক তো আছেনই, আবার নিকশকান্তি নিগ্রহ রয়েছেন। কোনো ভেদাজ্ঞান নেই। একজন শীর্ণকায় উপবীতধারী ব্রাহ্মণ এবং একটি পালক দেয়া টুপি পরা 16 শতাব্দীর সাহেব পাশাপাশি বসে রয়েছেন দেখলাম। সেকেলিনী দৃষ্টি আমার ওপর ভাবে মনে হলো, কিন্তু কেউ আমার প্রতি সন্তুষ্ট নন। যেন তাদের দাবি জন্মাবার আগেই আমি তাদের রাজ্যে ঢুকেছি, এই বলে তারা আমার ওপর ভয়ঙ্কর চটে আছে। ক্রমে তাদের মধ্যে একটা আলোচনা শুরু হলো দেখলাম। কানে কিছুই শুনতে পেলাম না, কিন্তু মুখ আর হাতের নাড়াচাড়া দেখে আন্দাজ হলো যে খুব উত্তেজিতভাবে তর্ক চলছে, এবং আমি যে এই তর্কের লক্ষ্যবস্তু তাতে সন্দেহ রইল না। শেষে সেই পইতে পড়া শীর্ণ ব্যক্তিটি আমার দিকে ফিরে আঙুল দেখিয়ে খুব তীব্রভাবে কি বলতে আরম্ভ করলেন, কিন্তু কোনো ফল হলো না। তিনি কি বললেন আমি এক বর্ণও শুনতে পেলাম না। অনেকক্ষণ বক্তৃতা দেওয়ার পর তিনি টেবিলের উপর একটা নিঃশব্দ চপেটাঘাত করে চুপ করে গেলেন। তখন আবার তাদের মধ্যে তুমুল তর্ক আরম্ভ হলো। এই সমস্ত ব্যাপার দেখতে দেখতে আমার মনের অবস্থাটা কীরকম হয়েছিল সেই সম্বন্ধে বিশদভাবে কিছু বলতে পারবো না। বলবার দরকারও নেই, আশা করি তোমরা সহজভাবেই আন্দাজ করে নিতে পারবে। চশমার ভেতর দিয়ে যে এই ভূতের রাজ্য দেখতে পাচ্ছি, চশমা খুলে ফেললে আর দেখতে পাবো না এই কথাও সাফ ভুলে গেছিলাম। মনে হচ্ছিল যেন সাদা চোখেই এদের দেখছি।
যেন নির্জন মনুষ্যহীন একটা জায়গায় একপাল ভূতেদের মধ্যে আমি এসে পড়েছি। তারা আমাকে ঘিরে বসে আমার ভাগ্য বিচার করছে। তাদের তর্কের উত্তেজনা ক্রমেই বেড়ে উঠতে লাগলো। আমার মনে হলো আমাকে নিয়ে এরা ভীষণ একটা কাণ্ড কিছু বাঁধাবে। আমার বুদ্ধি বিবেচনা যা সামান্য অবশিষ্ট ছিল তাদের কাণ্ড দেখার পর তাও যেন লুপ্ত হয়ে গেল। চশমাটা খুলে ফেললেই ল্যাটা চুকে যায়, কিন্তু তা না করে আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম। অমনি তারাও আস্তে আস্তে আমার সঙ্গে উঠে দাঁড়ালো। তারপর কি একটা ভয়ঙ্কর সংকল্প করে জ্বলন্ত দৃষ্টি মেলে আস্তে আস্তে আমার দিকে অগ্রসর হতে লাগলো। আমি আর চুপ করে থাকতে পারলাম না। বিকট চিৎকার করে চেয়ার উল্টে ফেলে দিয়ে দরজা দিয়ে দৌড় মারলাম। প্ল্যাটফর্মে পৌঁছে দৌড়াতে দৌড়াতেই ঘাড় ফিরিয়ে দেখলাম তারা তেমনি ভিড় করে আমার পেছনে তেড়ে আসছে। এই সময় একটা বিরাট রই রই শব্দে কান ভরে গেল। সঙ্গে সঙ্গে জ্বলন্ত ট্রেন ফোঁস ফোঁস শব্দে হুর হুর শব্দে যেন এগিয়ে আসছে। ঠিক প্ল্যাটফর্মের কিনারায় পৌঁছে আমি হ্যাচকা মেরে নিজেকে সামলে নিলাম। গরম ইঞ্জিনটা শো শো শব্দ করে আমার প্রায় নাকের সামনে দিয়ে বেরিয়ে গেল। হ্যাচকা দিয়ে নিজেকে সামলালাম তো বটে, কিন্তু ভারী চশমাটা নাকের ওপর থেকে ছিটকে গিয়ে পড়ল ঠিক ওই লাইনের ওপরে, আর গাড়ির চাকাগুলো গড়গড় করে সেটাকে গুঁড়ো করে দিয়ে চলে যেতে লাগলো। আমার হাতে পায়ে আর জোর ছিল না। অবশভাবে আমি প্ল্যাটফর্মের কাঁকরের ওপরেই শুয়ে পড়লাম। চেতনা লুপ্ত হয়ে আসছিল। মাথার মধ্যে সব কিছু যেন ঝিমঝিম করছিল। তারই মধ্যে ক্ষীণভাবে শুনতে পেলাম মন্দীভূত ট্রেনের চাকার আর লোহা লক্করের শব্দে মনে হলো যেন এতক্ষণে সেই প্রেতগুলো সবাক হয়ে আমাকে ঘিরে বিচিত্র স্বরে মহা আনন্দের হাসি আসছে। মিনিট কয়েক পরে সংজ্ঞা হয়ে দেখলুম আমার চারিদিকে অসংখ্য লোকের ভিড় জমে গেছে, আর বিরাজবাবু পাগলের মতো আমার শরীর নাড়া ধরে ঝাঁকানি দিচ্ছেন। কি করলে? আমার চশমা কই? আমার চশমা কই? আমার চশমা? অজ্ঞান হয়ে যাওয়াই হয়তো সবচেয়ে সোজা কাজ হবে, এবং সেইটাই বিবেচনা করে আবার অজ্ঞান হয়ে শুয়ে পড়লাম। শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত সবুজ চশমা। গল্প পাঠে রণদীপ্ত, বড়দার চরিত্রে আমি দেবদাস ভূঁইয়া, অমূল্য এবং পৃথিবীর চরিত্রে প্রত্যুষ সান্যাল, বিরাজমোহন সেনের চরিত্রে সুমিত মহালানবিশ। আজকে সাউন্ড এফেক্টে টিম রাতের রহস্য রেডিও এবং আবহ সঙ্গীতে স্বাধীন। এই স্বাধীনের ইউটিউব চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া রইল। ওর বাজানো খুব সুন্দর বাঁশি সেখানে প্রস্তুত করা রয়েছে। আজ এরই সাথে রাতের রহস্য রেডিও আরও একটি নিবেদন শেষ হয়ে গেল, এবং পরের সপ্তাহে রাতের রহস্য রেডিও এরকম আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে প্রস্তুত করবে। ততক্ষণ ওটি শুনতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাতের রহস্য রেডিওটি। ধন্যবাদ। শুভরাত্রি।